আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই মোহাম্মদ ইউনূস লোকটা তার কি কি গুণ বিশেষণগুলো একের পর এক বলে যাই। এক নম্বর হচ্ছে এক নম্বরের মিথ্যেবাদী, দু নম্বর হচ্ছে অপদার্থ, অকর্মণ্য, একটা সাম্প্রদায়িক এবং দ্য পার্সন উইথ এ ক্রিমিনাল মেন্টালিটি। লোকটা ক্লাস ওয়ান মিথ্যেবাদী, এটা মানে ট্রেন্ড মিথ্যেবাদী। তার কারণ ও বলছে একই পরিবার, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো কেন? কোন দেশদ্রোহিতার কাজটা করেছে? ও আইন জানে লোকটা। তৃণমূলের যারা রিক্রুট করেছে সিভিক ভলেন্টিয়ার, কিছু নিয়ে গেলে ওরাই পিটিয়ে সিধে করে দিয়ে আসবে, ওটা আর্মির দরকার নেই, সিভিক ভলেন্টিয়ারই ওদের ঠেঙানোর পক্ষে যথেষ্ট। যে ধরা যাক যুদ্ধবাদুরো, যারা যুদ্ধে জখম হবে তারা চিকিৎসা করতে তো ভারতেই আসবে, ওখানে চিকিৎসার ব্যবস্থাটাও নেই। ওদের এই সমস্ত জঙ্গিদের যদি আবার শিবির বানাস, ওই শিবির ওড়াতে খুব বেশি দিন টাইম লাগবে না। বললাম তো, ওই শিবির ওড়াতে আমাদের আর্মিকেও পাঠাতে হবে না, আমাদের বিএসএফই যথেষ্ট, সঙ্গে আমাদের বাংলা থেকে কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়ে গেলে ওরাই সিধে করে দিয়ে আসবে, হোমগার্ড সিভিক বলেন। আমি প্রথমেই বলে নিই যে আমি ডেফিনেটলি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মুখপাত্র, কিন্তু আজকে যা বলবো একজন ব্যক্তি হিসেবে বলবো। এখানে আমার দলের কোনো মতামতের প্রতিফলন ঘটবে না, একদম নিজেকে আলাদা করেই আমি কথা বলছি। কারণ এগুলো কথা বলতে গেলে কিছুটা স্বাধীনভাবে বলতে হয়, কারণ দলের ডেফিনেটলি দলের মুখপাত্র হিসেবে কথা বললে কিছুটা তো আমার দলের এগুলো করতে হয়। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই মোহাম্মদ ইউনূস লোকটা তার কি কি গুণ বিশেষণগুলো একের পর এক বলে যাই। এক নম্বর হচ্ছে এক নম্বরের মিথ্যেবাদী, দু নম্বর হচ্ছে অপদার্থ, অকর্মণ্য, একটা সাম্প্রদায়িক এবং দ্য পার্সন উইথ এ ক্রিমিনাল মেন্টালিটি। এই লোকটা এত অপদার্থ, অকর্মণ্য, অযোগ্য এবং মানে এই মেন্টালিটির হতে পারে, সেটা সত্যি ভাবা যায় না। একটা লোকের এরকম ওয়েস্টার্ন এডুকেশন আছে, তাকে নোবেল দেওয়া হয়েছিল, কোন শান্তির জন্য নোবেল পেয়েছিল ভগবান জানে, এখন অশান্তি বাঁধাচ্ছে। এখন এই লোকটা, সে যাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই ট্রাম্পের লোকজন ওটাকে সুদখোর বলে ডাকে, যার বিরুদ্ধে শেখ হাসিনা একাধিক মামলা দিয়েছিল, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তার এখন লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে দেখে নেবে। কিন্তু সেইটা করতে গিয়ে সে গোটা দেশটাতে যেভাবে মুসলিম ফান্ডামেন্টালিজমের একেবারে ওপেন একটা চাষের জায়গা বানিয়ে ফেলেছে, এই বাংলাদেশকে যে জায়গা শেখ হাসিনা এনেছিল তার থেকে বোধ হয় আবার 10 যুগ পিছিয়ে দিল। এই বাংলাদেশ যার হাতে আসবে, আগামী দিনে কিভাবে সেই বাংলাদেশকে সে তৈরি করবে সত্যি আমার জানা নেই। শেখ হাসিনার যে ত্রুটি বিচ্যুতি আছে আমি বলছি না, ডেফিনেটলি তার কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু এই লোকটি যা করলো তাতে শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় পৌঁছে দিয়ে গেছিলেন, একটা অর্থনৈতিক উন্নয়নের জায়গায় পৌঁছেছিলেন। বাংলাদেশ একটা এলডিসি মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে উন্নতি করেছিল, বাংলাদেশের মানে পার ক্যাপিটা ইনকাম বেড়েছিল, বাংলাদেশে মানে বিদ্যুতের সরবরাহ বেড়েছিল, বাংলাদেশের টোটাল যে জিডিপি সেটা বেড়েছিল। এই লোকটা সেখান থেকে গোটা বাংলাদেশকে একটা নরক বানিয়ে ফেললো। তার লক্ষ্য একটাই, এই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলোর হাত ধরে, যেগুলোতে মূলত জামাতে ইসলামী, যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, এই এলিমেন্টগুলোর একটা অংশ আল বদর এবং রাজাকার নাম নিয়ে 1970-71 সালে যারা স্বাধীনতাকামী, মুক্তিকামী বাংলাদেশের মানুষজনকে, বিশেষত হিন্দুদের ভয়ঙ্করভাবে হত্যা করেছিল, তাদের সঙ্গে এই নির্লজ্জ লোকটা হাত মিলিয়েছে এবং বাংলাদেশকে ক্রমেই পিছিয়ে দিয়েছে। আমি মনে করি এই লোকটার মানবতার বিরুদ্ধে যে অপরাধ, তার জন্য আগামী দিনে বিচার হওয়া উচিত, যদি বিচার না করার সময় দেওয়া পায়। কারণ লোকটার 84 বছর বয়স হয়েছে, কবে ওপরে যাবে জানি না, ওপরে যাবে সেটা মানে দোজক না বেহেশত, কোথায় যাবে আমি জানি না। এইরকম লোকগুলোর ওই নরকেই ঠাঁই হয়। যদি বেঁচে থাকে একে বিচারের মুখোমুখি করা উচিত বলে আমি মনে করি। স্যার, আপনি এক্ষুনি বললেন যে ইনি এইরকম, মানে আপনি যে যে বিশেষণগুলো ব্যবহার করলেন সেখানে দাঁড়িয়ে তো ওনার কথার সাথে মিলই হচ্ছে না। উনি বলছেন যে বিভিন্ন ধর্ম রীতিনীতি থাকলেও আমরা সবাই একই পরিবার, যেখানে একই পরিবার বলে ডক্টর ইউনূস মানে বাংলাদেশের হিন্দুদেরকেও নিজের দিকে টানছেন, সেখানে তো সেরকম পরিবার সুলভ কোনো আচরণ দেখা যাচ্ছে না। লোকটা ক্লাস ওয়ান মিথ্যেবাদী, এটা মানে ট্রেন্ড মিথ্যেবাদী। তার কারণ ও বলছে একই পরিবার, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো কেন? কোন দেশদ্রোহিতার কাজটা করেছে? ও আইন জানে লোকটা, ওটা অর্থনীতি নাকি অর্থনীতিবিদ শুনেছি, জানি না কোন ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে, আইন জানে। আচ্ছা, সেই লোকটার বিচার পাওয়ার অধিকার নেই? তার জন্য যে উকিল দাঁড়াতে গিয়েছিল, মেরে তাকে হসপিটালে পাঠানো হয়েছে, আইসিইউতে ভর্তি করতে হয়েছে। ভয়ে কোনো উকিল এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর পক্ষে দাঁড়ায়নি। এটা কোনটা?
পরিষ্কার করে বিভিন্ন ভিডিও আসছে, হিন্দু বলে পেটানো হচ্ছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে কিছু ওই মানে ইয়েগুলো ক্রিমিনাল যারা মুসলিম ফান্ডামেন্টালিস্ট, তারা গিয়ে বলেছে মেয়েরা বাজারে যেতে পারবে না। ওর নিজের মেয়ে তো নিউ ইয়র্কে ঘুরে বেড়ায়, তার মেয়েকে যদি বলে ওটা, আর বাকিগুলো কথা বললাম না, সব এখন ইয়েতে চলে, কে মদ খেয়ে ধরা পড়েছিল, কার ব্যক্তিগত জীবন কি, সেসব আমি আর বলতে চাইছি না, অনেকে আছে, আমি এসব নোংরা ঘাটছি না। আমি শুধু এটুকু বলছি, তার নিজের মেয়ে আছে নিউ ইয়র্কে না ওয়াশিংটনে থাকে। গহরডাঙ্গাতে হয়েছে। হ্যাঁ, গহরডাঙ্গাতে। আচ্ছা, যেখানেই হোক, কোথাও একটা হয়েছে, সেখানে তাকে যদি বলে ওই ঘোমটা পরে থাকবি, চোখ ছাড়া আর কিচ্ছু যেন দেখা না যায়, খবরদার বাজারে যাবি না, কেমন লাগছে? কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, এত হিন্দু শিক্ষক, অধ্যাপক, পিটিএ তাদের মানে একেবারে ইয়ে করে দিয়েছে এবং তাদের পদত্যাগপত্র লিখিয়ে নিয়েছে, কি করেছে? ফলে লোকটা শুধু মিথ্যেবাদী নয়, লোকটা একটা বললাম না ক্রিমিনাল মানসিকতার, চরম এবং চূড়ান্ত ক্রিমিনাল মানসিকতার একটা লোক। ফলে এই লোকটার, আমি আগে যে তোমার উত্তরে বললাম, মানবতার বিরুদ্ধে অপরাধ করছে, একে বিচারের মুখোমুখি কিন্তু হতেই হবে যদি বেঁচে থাকে। স্যার, আপনি এক্ষুনি যে প্রসঙ্গটার উল্লেখ করলেন যে ওখানকার যারা কট্টর মৌলবাদী যারা, তারা ফতোয়া জারি করেছে, এবং ফতোয়া তখনই জারি করতে পারে যখন দেশের সরকার যে সর্বোচ্চ পজিশনে আছে তার মদত থাকে। তো তারা ফতোয়া জারি করেছে যে মহিলাদের বাজারে যাওয়া মানা, এটা গহরডাঙ্গাতে হয়েছে, এবং সেটা পরবর্তীকালে গোপালগঞ্জ জুড়ে এটা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে, এবং সেটা পরবর্তীকালে গোটা বাংলাদেশেই ছড়ানো হবে বলে, এই ফতোয়া জারি করা হবে বলে জানা যাচ্ছে। এবং দোকানিদেরকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে তারা যেন কোনো কিছু কোনো মহিলার কাছে বিক্রি না করেন। স্যার, আমার প্রশ্নটা এইখানে যে যখন ধরে নিলাম আওয়ামী লীগ অনেক অত্যাচার করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ যখন ছিল, যখন শেখ হাসিনা ওয়াজেদ যখন ছিলেন মসনদে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ আস্তে আস্তে একটা মানে উন্নয়নশীল দেশে এসে পরিণত ছিল, অনুন্নত থেকে উন্নয়নশীল দেশ। এবং সেখানকার মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু দিব্যি বাইরে যাচ্ছেন, বিভিন্ন কাজকর্ম করছেন, প্রচুর ভিডিও, রিলস ইত্যাদি তারা বানাচ্ছেন, এমনি করে তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন, এটা আমরা দেখতে পাচ্ছিলাম। আজকে যে ফতোয়া জারি করা হলো, তাতে সেটা বাংলাদেশের মানুষই নিজেরা টেনে আনলো নিজেদের উপরে। তাহলে তো বিষয়টা এরকম হলো যে যারা ধরুন 10 বছর এগোচ্ছিল তাদেরকে 100 বছর পিছিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বাংলাদেশে সব মানুষ টেনে এনেছে আমি বলবো না, কিন্তু একটা বড় অংশ তারা কিন্তু এই সমস্ত ক্রিমিনালগুলোকে মদত দিচ্ছে। আমি তোমাকে একটা উদাহরণ দিই এবং তুলনা করি, যদিও আমি তাদের সমর্থন করছি না। এক হচ্ছে ইরাকের সাদ্দাম হোসেন। আমরা জানি সাদ্দাম হোসেন একটা বড় ডিক্টেটর, ওর নোংরামিকে সমর্থন করার কোনো মানে হয় না, প্রচুর অন্যায় কাজ করেছে। কিন্তু অদ্ভুতভাবে দেখবে, যতদিন সাদ্দাম হোসেন ইরাকে ছিল সেখানে কিন্তু দেশটা আধুনিক ছিল, মহিলারা আবার বাইরে বেরোতে পারতো, কাজ করতো, চাকরি করার অধিকার ছিল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো, ডাক্তার হতে পারতো, সব হতে পারতো। কিন্তু যেই সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরালো আমেরিকা, তারপরে ইরাকে কি হচ্ছে দেখতে পাচ্ছ তো, কি ভয়াবহ পরিস্থিতি। সেখানে জীবনে কোনো নিরাপত্তা নেই, মহিলাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সব মিলিয়ে গোটা ইরাকটাকে প্রায় নরক বানিয়ে দিয়েছে। হয়তো নিজের স্বার্থে আমেরিকা কিন্তু ইরাককে দখল করেছিল, তারপর সামলাতে পারলো না। দ্বিতীয়, ইরানের শাহ বলে একজন ছিলেন, মোহাম্মদ রেজা পল্লবী, ওই রাজার মতোই আর কি, রাজাকে শাহ বলা হতো। 1978 সালে তার বিরুদ্ধে সেখানে ক্ষমতা নিয়ে নিল ওই আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটা গোষ্ঠী। শাহ যখন ইরানের ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ইরানের মানুষজন একদম ওপেন সোসাইটিতে বাস করতো, মেয়েরা বেরোতো, মেয়েরা চাকরি করতো, কাজ করতো, সব করতো। শাহ চলে যাবার পর যে ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টটা এলো, সেই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টটা কিন্তু পুরো মেয়েদের ঘরে ঢুকিয়ে দিল। শুধু তাই নয়, সেখানে হিজাব না করলে মেয়েদের এমন পেটানো, কিছুদিন আগে উইমেন অ্যাক্টিভিস্টকে পিটিয়ে মেরে ফেলেছে ওখানকার পুলিশ, এবং সেটা নিয়ে ইরানে এক মহিলা, তিনি আবার ওপেনলি একটু খোলামেলা পোশাক পরে ইউনিভার্সিটি চত্বরে ঘুরেছিলেন প্রতিবাদ স্বরূপ। আমি এইরকম ঘোরাঘুরিকে পছন্দ করছি না, ঠিক নয়, কিন্তু এটাও যে মেয়েদের প্রতিবাদ করার অধিকারটাও ওখানে কেড়ে নেওয়া হয়েছে, এটা কিন্তু একেবারে মানে ইরানের ক্ষেত্রে দেখতে পেলাম। আমি থার্ড উদাহরণ দিই, এবং ইরানে এই আয়াতুল্লাহ খোমেনি কিন্তু ডেকে এনেছিল ওখানকার জনগণের একটা বড় অংশ, নিজেরাই কিন্তু নিজেদের পায়ে কুড়ুল মেরেছিল। আমি জানি না যে এই সমস্ত কান্ট্রিগুলোতে, এবং এরা প্রত্যেক মুসলিম কান্ট্রি কিন্তু দেখা যাচ্ছে, ইরাকেও মুসলিম কান্ট্রি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ক্ষোভ ছিল মুসলিমদের, এখানেও মুসলিম কান্ট্রি, মুসলিমদের একটা অংশ নিয়ে চলে এলো আয়াতুল্লাহ খোমেনিকে। তার উদাহরণ দেব, সেটা হচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তানে যতদিন জাহির শাহ উনি রাজা ছিলেন, তিনি কিন্তু ওখানে আধুনিকতার পথেই হেঁটেছিলেন। মেয়েরা পড়াশুনো করতো,
এখনো সেই পুরনো ছবি ফেসবুকে করা যায়, এবং সেখানে মেয়েরা চাকরি করতে যেত, ডাক্তারি পড়তো, মেয়েরা স্কুল কলেজে পড়াতো, সব মিলিয়ে মেয়েদের একটা সেখানে অধিকার ছিল। সেখানে যখন ওই দাউদ বক্স বলে সেই জাহির শাহর একজন আত্মীয় 70-এর দশকে যখন তিনি প্রথম জাহির শাহকে সরিয়ে দিলেন, আস্তে 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 আফগানিস্তান কিন্তু চলে গেল তালিবানদের দখলে। কিন্তু আফগানিস্তান তালিবানদের দখলে। মাঝখানে নাজিবুল্লাহ কিছুটা চেষ্টা করেছিলেন যে আফগানিস্তানে আধুনিকতা আনতে, কিন্তু এরা তো নাজিবুল্লাহকে একেবারে প্রকাশ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই দেশগুলোতে, সে আফগানিস্তান হতে পারে, সে ইরান হতে পারে, সেই বাংলাদেশ হতে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইসলামিক, মানে মুসলিম জনসংখ্যায় অনেক বেশি। বাংলাদেশে 90% মুসলিম, সেই রকম 90% মুসলিমের দেশে ইরান তো আর অনেক বেশি মুসলিম আছে, প্রায় 100%, 98-99% মুসলিম। আফগানিস্তানে প্রায় 99.5 থেকে এখন তো প্রায় পুরোটাই 100% মুসলিম জনসংখ্যা। সেখানে জনগণের একটা অংশ কিন্তু এই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টকে ডেকে আনছে, তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছে এবং তারা ক্ষমতা দখল করার পরেই একটা মধ্যযুগীয় ব্যবস্থা চালু করছে। ইরান বা আফগানিস্তানে যা হয়েছে এরা তাই করতে চাইছে, এবং এরা একটা কারণে হিন্দুদের উপর আক্রমণ কেন করছে, ওরা খুব ভালো জানে যে হিন্দুদের যে আধুনিকতা, যে আধুনিক মনস্কতা, সেটা কিন্তু আগামী দিনে ওখানে তাদের ওই তালিবানাইজেশন অফ পলিটিক্সের মানে পথে বড় বাধা হতে পারে, যার জন্য হিন্দুদের তাড়াতে চাইছে। এবং আরেকটা কারণ, হিন্দুদের হাতে যে সম্পত্তিগুলো আছে, এমনি দেখো ওখানে 18-19 কোটি জনসংখ্যা, এইটুকু একটা ছোট দেশ, ও কিছুই করতে পারুক না পারুক জনসংখ্যা বাড়িয়ে গেছে, ওই ব্যাপারে ওরা 100%। ফলে সেই মানুষগুলো তো খাবার দরকার, সেই মানুষগুলো এখন দেশে জায়গা নেই, বাইরে পালায়। তুমি যদি সুইডেন নরওয়েতে যাও, আমি শুনেছি যারা গেছে, ভয়ঙ্কর ঠান্ডা, সেখানেও ফুটপাতে মাল নিয়ে বসে আছে কারা, বাংলাদেশের একটা লোক গিয়ে ঢুকে বসে আছে। আমেরিকাতে একবার একটা লেখা পড়েছিলাম, আমেরিকাতে বাংলাদেশিরা ঢোকে কোন দিক দিয়ে জানো, তারা প্রথমে যায় লাতিন আমেরিকায় একটা মারিয়ানা ট্রেঞ্চ বলে একটা জায়গা আছে, মানে তার ভেতর দিয়ে যাওয়াটাই একটা রিস্কি, জল, কাদা, সাপ, খোপ, কুমির, সেটা দিয়ে পাস করে, ওখানে আর কাঠি কিছু থাকে, সেখান থেকে তারা মেক্সিকোতে নিয়ে যায়, মেক্সিকো থেকে আমেরিকা ঢুকে পড়ে। সব বাংলাদেশের এই কাণ্ডটি করে, কারণ নিজের দেশে খাবার নেই, কিচ্ছু নেই, জনসংখ্যা বাড়িয়ে গেছে একের পর এক। এখন তাদের লক্ষ্য ওখানকার হিন্দুদের সম্পত্তিগুলো চাই। একদিকে হিন্দু ধর্মের প্রতি ভয়, একটা লিবারেল রিলিজিয়ান, আর দিনের শেষে ওরা মুসলিম, আর হিন্দুদের প্রতি তাদের একটা অপছন্দ রয়েছে। দ্বিতীয় কথা, হিন্দু একটা লিবারেল রিলিজিয়ান, আর থার্ড, হিন্দুদের সম্পত্তি চাই। ফলে এবারে হিন্দুদের তাড়াও দেশ থেকে। এই কারণে বাংলাদেশে গোলমাল হচ্ছে। ঠিক এই কারণে যখন পাকিস্তান হলো, ওই পাকিস্তানে অনেক হিন্দু ছিল, সিন্ধু প্রদেশে বা অনেক জায়গায় তাদের সংখ্যা কমতে কমতে 1% এসে ঠেকেছে। আফগানিস্তানে কয়েক হাজার বোধহয় হিন্দু শিখ ছিল, এখন বোধহয় আর তাও নেই, সব ছেড়ে চলে এসছে। লক্ষ্য একটাই, সবই একই লাইন ধরে একই উদ্দেশ্য নিয়ে এরা করে চলেছে, এবং সেখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। স্যার, যেখানে বাংলাদেশে একটা সূঁচ থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত যা কিছু প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তার সমস্ত কাঁচামাল থেকে সবকিছু ভারত সাপ্লাই করে, ভারতের দয়া ছাড়া যে দেশটা বাঁচতে পারে না, সেই দেশকে এখন পাকিস্তানের সুরে হুমকি দিচ্ছে। এবং এই রকম নিজেদের ওখানকার বাংলাদেশের যিনি সেনাপ্রধান, তিনি নিজেদের সেনাকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন, তারা সেরকমই একটা হুমকি দিচ্ছেন ভারতের প্রতি। এবং শুধু তাই নয়, আমরা যেটা খবর পেয়েছি যে পাকিস্তান থেকে নাকি তারা যুদ্ধ বিমানও কিনছেন। এত স্পর্ধা হয় কি করে এইটুকু একটা দেশের, বা ইউনিট সরকার বা এইরকম ধরনের কথা বলার বা এই ধরনের হুমকি দেওয়ার সাহস কি করে পায়? একটা কথা বলি, সেটা হচ্ছে একজন আর্মির, যিনি সেনাবাহিনীর প্রধান, তিনি এরকম কিছু রেটরিক দিতে পারেন, বড় বড় কথা বলবে, সে ঠিক আছে, ওর কত হিম্মত তো বোঝা গেছে। এতগুলো লোক যখন ঢাকায় ঢুকে এলো, সেনাবাহিনী কি ঘাস কাটছিল বসে বসে? এই তো সেনাবাহিনী ওখানকার। এবং এই যে হুমকি দিচ্ছে, আমি আবার পরিষ্কার বলছি যে আমাদের দেশের বিএসএফকে টপকে আসুক, তারপর দেখা যাবে। ভারত কি ওরা জানেই না, সেই জন্য হুমকি দেয়। ঠাট্টা করে সেদিন একজন বলছিল যে বিএসএফের সঙ্গে আমাদের তৃণমূলের যারা রিক্রুট করেছে সিভিক ভলেন্টিয়ার, কিছু নিয়ে গেলে ওরাই পিটিয়ে সিধে করে দিয়ে আসবে, ওটা আর্মির দরকার নেই, সিভিক ভলেন্টিয়ারই ওদের ঠেঙানোর পক্ষে যথেষ্ট। ফলে তৃণমূল সরকারের এখানে একটা ভূমিকা থাকতে পারে যদি আগামী দিনে এগুলো ঘটে। তাদের জন্য মিলিটারির শক্তি নষ্ট করার কোনো দরকার নেই। এটা গেল একটা। দুই, আরেকটা ঠাট্টা চলছে বাজারে, যে ধরা যাক যুদ্ধ বাঁধলো,
যারা যুদ্ধে জখম হবে তারা চিকিৎসা করতে তো ভারতেই আসবে, ওখানে চিকিৎসার ব্যবস্থাটাও নেই, চিকিৎসা করতে তো ভারতে আসতে হবে। না স্যার, কিন্তু ওখানকার হুজুর যে বলছেন, একজন হুজুর তিনি বলছেন ওখানে নাকি দারুণ ওপেন হার্ট সার্জারি হচ্ছে, ওখানকার ডাক্তাররা নাকি বিভিন্ন দেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে আসছে। না না, ওই ওপেন হার্ট সার্জারি করে হার্টটা ঠিকঠাক জুড়তে পারে তো? তাহলে এতগুলো হাজার হাজার লোক আমার এখানে আসে কেন? হার্টটা বাইরে বার করে ফেলতে পারে ওরা, ছুরি দিয়ে বার করতে, হিন্দুদের তো হার্টই বার করে দিচ্ছে ছুরি দিয়ে, তারপর ওটা জুড়তে পারে তো? ওই জোড়ার ক্ষমতা তো ওদের নেই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে খুব প্রেম জেগেছে এখন বাংলাদেশের ওই সমস্ত লোকগুলোর যারা একসময় স্বাধীনতা বিরোধী ছিল, এখন পাকিস্তানের প্রতি প্রেম জেগেছে। সে জাগুক গে, ওরা জানে পাকিস্তানের অবস্থাটা কি, ওরা জানে পাকিস্তানের অবস্থা কি, ওরা জানে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা কি, ওরা জানে পাকিস্তান দেশটার কদিন টিকবে। আরে পাকিস্তান দেশটাই 2-1 বছরের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সেটা জানে ওরা। সমস্যা হচ্ছে এই ফান্ডামেন্টালিস্টগুলো, বিশেষত ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা, তারা হচ্ছে বেসিক্যালি মূর্খ। এরা কোনো খবর রাখে না, মানুষকে খবর রাখতে দেয় না, ওই মাথায় ওইগুলো ঘুরে বেড়ায় এবং তারা ওই লোককে বোঝায়, লোকগুলো বুঝে নেয়। ও সব দেশে এগুলোর একই অবস্থা। এরা পাগলের মতো কথাবার্তা বলে, এরা জানে না ভারতের শক্তি কতখানি, এরা জানে না একটা ICBM চালালে গোটা বাংলাদেশটা কয়েক মিনিটের মধ্যে ঘাস গজিয়ে দিতে পারে ভারতবর্ষ। এগুলো কিচ্ছু বোঝে না বলে এরকম মূর্খের মতো কথা বলে। আমার কথা হচ্ছে যে এরা এখন পরিষ্কার বুঝে গেছে যে গোটা পৃথিবী এদের শক্তি বুঝে গেছে। এরা জানে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে তারপর সে যদি আবার ব্যবস্থা নেওয়া শুরু করে তাহলে ওরা পালানোর রাস্তা পাবে না। সেই জন্যে তার আগে যদি কিছু হিন্দুকে মেরে ধরে তাড়িয়ে যদি সম্পত্তি দখল করি তাহলে এই করব। আর ডোনাল্ড ট্রাম্প যদি আসে গিয়ে পায়ে ধরবো, যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে দেয় তখন না হয়ে এরা বাঁচবো। কিন্তু আমি পরিষ্কার বলি, এরা তারপরেও বাঁচার ক্ষমতা এদের নেই। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুরা তো বটেই, সব মুসলিম খারাপ আমি কিন্তু কোথাও বলছি না। এই ফান্ডামেন্টালিস্টগুলো যত বদমাইশ, ওখানকার মুসলিমদের একটা অংশ তো আমি জানি যারা লিবারাল মুসলিম, যারা চাইছে যে বাংলাদেশ একটা উন্নত দেশ হোক, ওরা চাইছে বাংলাদেশ একটু সামনের দিকে এগিয়ে চলুক। তারা জানে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে বাংলাদেশের কতটা সুবিধে। সেই লিবারেল মুসলিমদের প্রতিনিধিত্ব করতেন শেখ হাসিনা। এই ফান্ডামেন্টালিস্টদের সেটা ভুল, মানে সেখানে আপত্তি। আর হাসিনার ভুল, তিনি এই সমস্ত ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলোকে প্রথমে পিটিয়ে সিধে করা শুরু করেছিলেন, তারপরে ওই জামাতের বিরুদ্ধে হেফাজতকে লাগিয়ে দিয়ে হেফাজতকে সুবিধে দিয়ে দিলেন। এই সমস্ত যেগুলো আনরেকগনাইজড মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে যারা পাস করে এসেছিল, কি পড়াশোনা করেছিল ভগবান জানে, তাদের প্রশাসনে ঢোকানোর সুবিধে করে দিলেন। তার একটা অংশ চলে গেল মিলিটারিতে, একটা অংশ চলে গেল পুলিশে, ফলে তারা সেখান থেকে ষড়যন্ত্র পাকাতে শুরু করলো। এটা শেখ হাসিনার ব্যর্থতা। কিন্তু একটা লোককে তো খালি ব্যর্থতা দিয়ে আমি বিচার করতে চাইছি না। আমি একটা লোককে বিচার করব, সেই লোকটি, সেই মানুষটি সাফল্য কতখানি, ব্যর্থতা কতখানি। আমি সেই দিক দিয়ে দেখলে আমি শেখ হাসিনাকে হয়তো সাফল্যের জন্য বেশি নম্বর দেবো, কিন্তু কিছু মারাত্মক ব্যর্থতাই কিন্তু তার ক্ষতির কারণ ঘটেছে বলে আমি মনে করি। স্যার, এই প্রসঙ্গে একটা বিষয় আছে, আপনি যেটা বারবার আমরা আগেই আলোচনা করছিলাম যে বাংলাদেশ পুরোপুরি ডিপেন্ড করে রয়েছে ভারতের ওপর, এবং বাংলাদেশের যদি কিছু উন্নতি হয় তো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেই সেই উন্নতিটা হবে, এটা আপনি এক্ষুনি বললেন। প্রশ্নটা এইখানে উঠছে যে একদিকে যখন বাংলাদেশের সেনাপ্রধান তিনি কড়া বার্তা দিচ্ছেন যে তার নিজের সেনাদেরকে তৈরি থাকো, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে, নিজের দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আবহ তৈরি করছেন, আবার অন্যদিকে যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে যখন এমন সংঘাত চলছে, এভাবে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে এবং সেখানে দিল্লি থেকে কড়া বার্তা গেছে, তারপরেও ভারতের সঙ্গে বাণিজ্যে আগ্রহী বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে রাজনৈতিকভাবে যা কিছু ঘটুক না কেন ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। এ অদ্ভুত কথা তো, যে দেশের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি সে দেশের সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক রাখছি, এটা অক্সিমোরন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? ওই যুদ্ধ করার কথাটা তো আর ওদের প্রশাসন থেকে আসেনি, মানে প্রশাসন বলে যে জিনিসটি চলছে, ওই সামরিক বাহিনী বলবে, তার প্রধান বলবে যে আমরা প্রস্তুত আছি, দেশকে বাঁচাবো, ভারতের বিরুদ্ধে ওপেনলি কিছু বলবে না, যুদ্ধের কথা বলবে। লোয়ার লেভেলের এই সমস্ত অশিক্ষিত কিছু লোকজন তারা যুদ্ধ চাইয়ে, ওই সমস্ত এই যারা ঘুরে বেড়ায় মানে অশিক্ষিত লোকজন তারা বলবে, আর প্রশাসন বলবে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। একটা কথা এই লোকগুলো ভালো বোঝে, যদি এক মাস বেশি দরকার নেই, একটা মাস যদি পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশে হাহাকার পড়ে যাবে, একদম হাহাকার পড়ে যাবে। আলু, পেঁয়াজ, লঙ্কা, ডিম কিচ্ছু পাবে না, লোকগুলো না খেয়ে মরে যাবে। ফলে ওরা সেটা ভালো জানে, ফলে এই সমস্ত উপদেষ্টা নামক ব্যক্তিরা তারা সেটা বলবে।
লোয়ার লেভেলে ওই অসভ্য অশিক্ষিতগুলো তারা যুদ্ধের হাঁক দেবে, আর ওখানে হিন্দুদের পেটানো শুরু হবে। কিন্তু একটা জিনিস ওদের জেনে রাখা উচিত যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট, তারপরে হিন্দুদের ওপর যে অ্যাটাক হয়েছিল, ভারতবর্ষ কিন্তু সেভাবে ব্যবস্থা নিতে পারেনি, শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে পারেনি। কিন্তু এবারে শেখ হাসিনাকে কিন্তু বাঁচানো হয়েছে, তার প্রাণ রক্ষা হয়েছে। কিভাবে কি হয়েছে সেগুলো নিয়ে অনেক কথা চলছে, আমি আর সেটা নিয়ে আলোচনা করতে চাইছি না। দ্বিতীয় কথা, ভারতবর্ষ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমার দেশের কিছু ইউটিউবার আছে, হ্যাঁ, বামপন্থী, বিশেষত বামপন্থী ইউটিউবার, তারা নাকি বলতে শুরু করেছে ওখানে কিচ্ছু হচ্ছে না, তেমন কিছু হচ্ছে না, দয়া করে ওখানে হিন্দুদের আরও বিপদে ফেলবেন না। আমি এই সমস্ত অশিক্ষিত মূর্খ বামপন্থী ইউটিউবাররা যারা পশ্চিমবাংলায় এইসব বাজে কথা বলছে, কারণ তাদের ভিউয়ারশিপটা বাংলাদেশে বাড়ছে, তো ওই জন্য হয়তো পয়সা কড়ি বেশি পাচ্ছে, ওই জন্য বাজে বাজে কথা বলছে, তারা উত্তরটা কেন দিচ্ছে না? তারা একটু নিজের লোকেদের সঙ্গে ঢাকাতে কথা বলুক, তারা একটু ব্রাহ্মণবাড়িয়াতে কথা বলুক, তারা একটু চট্টগ্রামে কথা বলুক, তারা একটু দেখুক যে একজন হিন্দু যদি উকিল হয় তার কি অবস্থা হয়েছে, একজন হিন্দু উকিল আরেকজন হিন্দুকে সাপোর্ট করতে গেলে তাকে কিভাবে পেটানো হচ্ছে, এগুলো একটু দেখুক। আমার দেশেও এই কাণ্ড কারখানাগুলো তো হচ্ছে। ফলে আমার দেশের এই সমস্ত ইউটিউবারকে চিনে রাখা উচিত যারা বেসিক্যালি বামপন্থী বা এই পশ্চিমবঙ্গের শাসক দলে একটু গা ঘেঁষাঘেঁষি করে থাকে, মূল ওই সিপিএমএল বা এই সমস্ত লোকগুলো, তারাই ভুল কথা ছড়াচ্ছে। বেসিক্যালি বাংলাদেশে হিন্দুরা কিন্তু আক্রান্ত হচ্ছে বহু জায়গায়, একসঙ্গে সব হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে নিশ্চয়ই সেটা বলবো না, কিন্তু অধিকাংশ হিন্দুরা বাংলাদেশে ভয়ে আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেটাকে ওরা ঢাকার চেষ্টা করছে, এই সমস্ত উপদেষ্টাগুলো তার জন্যই বলছে স্বাভাবিক, সব স্বাভাবিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু কিচ্ছু স্বাভাবিক নেই বাংলাদেশে, কারণ সরকারটাই তো স্বাভাবিক নয়, এটা তো সরকারই নয়, এটা তো নিয়ম অনুযায়ী সরকারই তৈরি হয়নি। স্যার, এক্ষুনি যেটা বললেন যে কিছু ইউটিউবার এরকম ছড়ানোর চেষ্টা করছে, শুধু তাই নয়, বাংলাদেশের বেশ কিছু মিডিয়াও কিন্তু এমনটাই ছড়ানোর চেষ্টা করছে, এবং তারা বলছে যে হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘুদের যে ঐক্যবদ্ধ যে গ্রুপ এক একটা, যে যাদের মিটিং হলো, সেই মিটিং থেকে নাকি তারা বলছেন যে এরকম কোনো ঘটনা সংখ্যালঘুদের ওপর ঘটছে না, এমন কোনো ঘটনা সংখ্যালঘুদের ওপর ঘটেইনি, এমন কথা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এখন সেটা প্রিন্টেড পদ্ধতিতে বের করছে, বা প্রিন্ট মিডিয়া তারা এইগুলো দেখাচ্ছে। অথচ আমরা বুঝতে পারছি না, যদি এমন কিছু ঘটনা নাই ঘটে থাকে, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু কেন দাঁড়িয়ে মানে এতদিন ধরে জেলে রয়েছেন? তাকে এক্ষুনি যেটা বলছিলেন যে তার যে আইনজীবী, তার জন্য কেউ দাঁড়াচ্ছেনই না, আইনজীবীকে মেরে ধরে আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়েছে। একটা ছবি আমাদের সামনে এসছে, যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়াবেন তাদেরকে নাকি মানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে গণধোলাই। হুমকি নয়, তাকে মেরে হসপিটালে আইসিইউতে আছে ওর উকিল, সেই ছবিও ভাইরাল হয়েছে। সেই ভয়ে তারা কেউ দাঁড়াচ্ছে না, দাঁড়ায়নি। থেকে পরিষ্কার যেটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি যে এই বেলঘরিয়ার ছেলেটি যে বাংলাদেশে বেড়াতে গেছিল, তার সঙ্গে গতকালই আমাদের কথা হয়েছে, যে সে এসে বলছে যে বাংলাদেশে হিন্দুদেরকে মানে তার নাম জিজ্ঞাসা করেছে কি, যখন জানতে পেরেছে হিন্দু এবং কোথাকার যখন জানতে পেরেছে ভারতীয়, তখন তাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরেও বলতে হবে যে না, আমাদের বিশ্বাস করতে হবে ওখানে কিছু হচ্ছে না। আমি কথা বলি, আমি যেটা আগে বললাম সেটা হচ্ছে আমাদের দেশের কিছু বামপন্থী ইউটিউবারের কথা বললাম, নাম আর উল্লেখ করছি না, ওগুলো নাম উল্লেখ করলে মুখ নষ্ট হয়, অশিক্ষিতগুলো, ওগুলো ওই বামপন্থী অশিক্ষিতগুলো, ওরা ওইভাবেই দেখে। এখনো আলোচনা হলে তারা আবার ওই ব্যালেন্স করে, এখানেও নাকি সংখ্যালঘুরা। এখন সমস্যা হচ্ছে যে আমার তো মাঝে মাঝে ইয়ে করে, ওদের দাঁড় করিয়ে গুছিয়ে থাপ্পড় দিই, কিন্তু সব মানে আইন ব্যবস্থায় তো থাপ্পড় দেওয়া যায় না, সেইগুলো আমার মাঝে মাঝে ইচ্ছে করে আর কি, সেই ইচ্ছেটাকে দেবে রাখি আর কি, যে ওখানে আলোচনা করতে গেলে এখানকার একটা ব্যালেন্স করতে হবে, তা নইলে তেনাদের ওই কি বলবো ইয়ে থাকে না, ব্যালেন্স, উনি ঠিক ধর্মনিরপেক্ষতা প্রমাণ করা যায় না। আমি আমার দেশের এই সমস্ত অশিক্ষিত বামপন্থী ইউটিউবারদের কথা বলছি। আচ্ছা, বাংলাদেশের ইউটিউবার, বাংলাদেশের যারা প্রিন্ট মিডিয়া, তারা তো এটা করবেই, অস্বীকার করার কারণে এরা তো প্রিন্ট মিডিয়ায় যারা আওয়ামীপন্থী সব মেরে তাড়িয়ে দিয়েছে, তো সব মেরে তাড়িয়ে দিয়েছে। আর দু একটা প্রশ্ন ওদের করতে হবে। মুন্নি শাহ একজন সাংবাদিক, তোমাদের মতোই সাংবাদিক, সে অফিস থেকে বেরোচ্ছিল, তার কি হাল করেছে দেখেছো? তাকে কিভাবে হেকল করা হয়েছে, কেন করা হয়েছে? আমি আরেকটা নাম বলছি, শ্যামল দত্ত, ওখানকার একটা দৈনিক সংবাদপত্রের এডিটর ছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হলো? যারা একটু সর্বধর্ম সমন্বয়ের কথা বলে তাদের একজন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে এক দুবার কথাও হয়েছিল বিভিন্ন আলোচনা সভায়, শাহরিয়ার কবির জেলে পড়ছে কেন? চিন্ময় কৃষ্ণ প্রভু কেন জেলে পড়ছে? এই রকম আমি যদি উদাহরণ দিই, আরো বহু উদাহরণ দেব, আমার কাছে লিস্ট আছে কাদের কাদের
পদত্যাগপত্র মেরে নেওয়া হয়েছে, পিটিয়ে। তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভাইস চ্যান্সেলর পিটিয়ে নেওয়া হয়েছে। এরপরেও কেউ যদি বলে বাংলাদেশে তেমন কিছু হচ্ছে না, সে হয় মিথ্যাবাদী নইলে ধান্দাবাজ। বাংলাদেশে এই সমস্ত খবর কাগজ, ইউটিউব চ্যানেল তারা এটা করবেই, এটা স্বাভাবিক, কারণ তারা তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে। আমার দেশের এই সমস্ত বামপন্থী ইউটিউবাররা এসব গাঁজা করি, ওরা কি গাঁজা খায়? গাঁজা বাড়িতে বসে খাক না, ইউটিউবে সব গাঁজাগুলো দিচ্ছে কেন? ফলে ওরাও কিন্তু অন্যায় করছে, ওদেরও চিনে নেওয়ার সময় এসছে। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফারহাদ মাজহার প্রধান উপদেষ্টা ইউনূসকে সরাসরি প্রশ্ন করছেন যে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কি এমন দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে যে এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের আইনে তাকে জেলে আটকে রেখেছেন, কেন সরকার তাকে জামিন দিচ্ছে না, কেন জামিনের আর্জি জানাতে তিনি কোনো আইনজীবী পেলেন না, কি বলবেন? না না, সে তো প্রশ্ন তো সকলের, ওটা দুনিয়ার প্রশ্ন। ফলে এই প্রশ্ন আরও থাকবে, এই প্রশ্ন বাড়বে যতক্ষণ না ইউনূস দেশ ছেড়ে পালায় অন্য কোথাও বা ধরার না পড়ে বিচারের মুখোমুখি হয়। এই প্রশ্ন চলবে মানুষের, এবং আলটিমেটলি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ওদের মুক্তি দিতে হবে। কারণ ওরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করেছে কারণ হিন্দু কণ্ঠ, প্রতিবাদী কণ্ঠকে ওরা বন্ধ করে দিতে চায়। ওরা বলতে আমাদের দেশে থাকলে আমাদের মতো থাকতে হবে। আরে ওখানে যা শোনা গেল, মেয়েরা, হিন্দু মেয়েরা শাঁখা সিঁদুর পরে বেরোতে ভয় পাচ্ছে, পাছে আক্রান্ত হয়, এতটা ভয় ঢুকে গেছে হিন্দুদের মধ্যে, ওরা সেই দিক দিয়ে সফল। বলে এর উত্তর কি ওই মোহাম্মদ ইউনূস নামক ব্যক্তিটির, একটি জোকার সদৃশ ব্যক্তিটির, যে রাষ্ট্রের একটা নাকি প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে, যে পোস্টটাই সংবিধানে নেই, সে তার কাছে আছে? নেই। এই প্রশ্ন থাকবে, আস্তে আস্তে বাড়বে। এইরকম মানুষজন, যে যার কথা বললে তিনি একজন লিবারেল মুসলিম, এরকম বাংলাদেশে অজস্র লিবারেল মুসলিম আছে। এরা করছে কি, গায়ের জোরে অস্ত্র দিয়ে সেই লিবারেল কণ্ঠটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই কণ্ঠকে এত সহজেই চেপে দেওয়া যায়? যাবে না। স্যার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশের সরকারের যখন পট পরিবর্তন হলো আমরা দেখলাম জেল থেকে কিন্তু সমস্ত যারা জেলবন্দি আসামি হিসেবে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে সবাইকে মুক্ত করে দেওয়া হলো, এবং দেখা গেল যে বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠন তারা কিন্তু সক্রিয় হয়ে উঠলো। ধরুন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে হিজবুত তাহরির মতো বাংলাদেশের বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠন, সেগুলোর একাধিক শীর্ষ নেতা তারা সম্প্রতি জেল থেকে মুক্ত হয়েছে। এই যে তাদের মুক্তি পাওয়াটা, এটা আমাদের জন্য কতটা বিপদের কারণ হতে পারে? তার সঙ্গে বলি, শেখ হাসিনার সভায় যে আক্রমণ চলেছিল, বম ব্লাস্ট হয়েছিল, যাতে একাধিক ব্যক্তি মারা গেছিলেন, আওয়ামী লীগের নেত্রী, এবং শেখ হাসিনা গুরুতরভাবে জখম হয়েছিলেন, তার সমস্ত যারা অপরাধী তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। তাদের একজন অপরাধী বিএনপি নেত্রীর ছেলে লন্ডনে থাকেন, তাকেও নাকি নির্দোষ ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে প্রায় 700 জন বন্দী জেল থেকে পালিয়ে গেছে, তাদের এখনও ধরতে পারেনি, এবং 164 না 167 জন এই সমস্ত মানে ভয়ঙ্কর ক্রিমিনাল যারা যারা বিভিন্ন ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীগুলো তৈরি করেছিল, মৌলবাদী গোষ্ঠী, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের পক্ষে এটা কিন্তু বিপজ্জনক এই কারণে যে, তোমাকে বলি 2001, 2, 3 এই সময় বেগম খালেদা জিয়ার আমলে বারবার অভিযোগ উঠত যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো তার পাশাপাশি বেশ কিছু ক্যাম্প চালানো হতো, এবং সেখান থেকে বেশ কিছু জঙ্গি গোষ্ঠী তারা নর্থ ইস্টে ঢুকত এবং সেখানে জঙ্গি কার্যকলাপ করত। দ্বিতীয়, সেখানে বিএনপিরই কিছু লোক যুক্ত ছিল, অস্ত্র পাঠানোয়, তারা অস্ত্র পাঠাচ্ছিল আলফা, এই যে ভয়ঙ্কর আলফা ডেডেড জঙ্গি গোষ্ঠী, তাদের কাছে এক জাহাজ অস্ত্র কর্ণফুলী নদী থেকে কিন্তু ন্যাপ করা হয়েছিল, এবং তাদের অনেকে সাজা পেয়েছিল। এই লোকগুলো তো তার স্বভাব ছাড়বে না, কারণ এদের তো আর ইনকামের কোনো জায়গা নেই, এরা অস্ত্র বেচবে, এবং সে অস্ত্রটা কোথায় ব্যবহৃত হতে পারে? ভারতের বিরুদ্ধে। ফলে ভারতকে কিন্তু এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। কিন্তু একটা ব্যাপারে এই সমস্ত ক্রিমিনালগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়া উচিত আমাদের, এবং তাদেরও বোঝা উচিত এই ভারতবর্ষ একটু অন্য ধরনের ভারতবর্ষ। পাকিস্তানে বালাকোট গিয়ে উড়িয়ে দিয়ে এসেছিল, তাই তোদের এই সমস্ত জঙ্গিদের যদি আবার শিবির বানাস, ওই শিবির ওড়াতে খুব বেশি দিন টাইম লাগবে না। বললাম তো, ওই শিবির ওড়াতে আমাদের আর্মিকেও পাঠাতে হবে না, আমাদের বিএসএফই যথেষ্ট, সঙ্গে আমাদের বাংলা থেকে কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়ে গেলে ওরাই সিধে করে দিয়ে আসবে, হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার, তারাই সিধে করে দেবে। দয়া করে যেন ভারতের দিকে আর চোখ দিয়ে তাকানোর সাহস না করে। স্যার, এটা শেষ প্রশ্ন করব, যে বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের দাবি উঠছে, কি বলবেন এই বিষয়ে? এখন সেটা আভ্যন্তরীণ যদি দাবি ওঠে, আমার কিছু বলার নেই, সেটা আমি কিছু বলতে পারবো না। আসলে সেই দেশে যখন শেখ মুজিবুর রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তিনি তারপরে যে সংবিধান তৈরি হয়েছিল 1973 সালে, সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে তার অন্যতম নীতি হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানও সেই নীতি রাখতে পারেননি।
তাকে কিছুটা সমঝোতা করতে হয়েছিল। ওই 73 সালে একটি ইসলামিক যে কনফারেন্সে তিনি চলে গিয়েছিলেন, সেখানে ভারতের পররাষ্ট্র মানে ভারতের যারা কর্তা ব্যক্তি তাদের একটু ক্ষোভও ছিল, বিরক্ত হয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান কথা শোনেননি, উনি চলে গিয়েছিলেন। এবং পরবর্তীকালে এই ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী তারা আর্মিদের একটা অংশকে হাত করে তারা শেখ মুজিবুর রহমানকেই হত্যা করে। ফলে এটা একটা বিপদের জায়গা। এই বিপদের জায়গাটা কিন্তু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেননি। কিছুটা বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা, বুঝতে পেরেছিলেন বলেই এই যোগ গোষ্ঠীগুলোকে তিনি কিন্তু প্রথমেই একবার সিধে করে দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরও ভুল হলো, তার উচিত ছিল না এই হেফাজতে ইসলামকে এতটা পাত্তা দেওয়া, এতটা গুরুত্ব দেওয়া। যে হেফাজতে ইসলামকে ঠেঙিয়ে সিধে করে দিয়েছিল হাসিনা প্রশাসন, কেন সেই হেফাজতে ইসলামকে এতটা গুরুত্ব দিলেন তিনি? বিভিন্ন যে মাদ্রাসায় কোন মধ্যযুগীয় জিনিস পড়ানো হয়, আধুনিক শিক্ষা, বিজ্ঞান, অঙ্ক কিচ্ছু পড়ানো হয় না, সেখান থেকে যারা এই সমস্ত খারিজি মাদ্রাসা না কি সব বলে, সেগুলো থেকে যারা পাস করে আসছে তাদের কেন তিনি স্বীকৃতি দিয়ে দিলেন? কিভাবে তারা সরকারি প্রশাসনে ঢুকতে পারলো? এগুলো কিন্তু তাঁর ত্রুটি ছিল। আগামী দিনে যদি কখনো ক্ষমতা ফেরত পান, তাকে কিন্তু ভাবতে হবে যে এই ভুলগুলো তিনি করেছিলেন। এখন ভারতবর্ষের যে ব্যাপারটা, ভারতবর্ষ চায় যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ থাক, কিন্তু সেই দেশে হিন্দুরা যদি ক্রমাগত অত্যাচারিত হয়, তাহলে যদি পরবর্তী সময়ে হিন্দুরা দাবি তোলে যে আমাদের জন্য পৃথক হোমল্যান্ড চাই, খুব দোষ দেওয়া যাবে তাদের। আমি সমর্থন বিরোধিতা কিচ্ছু করছি না, কিন্তু আমি জাস্ট বলছি ভুল তো ছিল স্বাধীনতার সময় যে র্যাডক্লিফ লাইন টানা হয়েছিল। কোন অঙ্কে চট্টগ্রাম ঢুকে যায় পাকিস্তানে, যেখানে মুসলিম জনসংখ্যা ছিল হার্ডলি 10-12-17%, বাকি পুরোটা হিন্দু বৌদ্ধ ছিল। বৌদ্ধের সংখ্যা বেশি ছিল, হিন্দু একটু কম ছিল, মুসলিমদের সংখ্যা তো আরো কম ছিল। কোন অঙ্কে ওটা ঢুকেছিল মানে পূর্ব পাকিস্তানে? কোন অঙ্কে খুলনা গিয়েছিল? সেটা গিয়েছিল তার কারণ সেই সময়ে যখন র্যাডক্লিফ লাইন টানা হচ্ছে, একটা বড় অংশ পূর্ব পাকিস্তান থেকে কিছু মানুষ চলে এসেছে ভারতে। যোগেন মণ্ডল হঠাৎ করে বলে ফেলেছিলেন যে মুসলিম এবং দলিত ভাই ভাই, আমাদের মধ্যে বিরোধ নাই, আমাদের যত বিরোধ ব্রাহ্মণ্যবাদের সঙ্গে। নিজে মন্ত্রী হয়েছেন, ওখানকার আইনমন্ত্রী, ওখানকার গণপরিষদের মেম্বার হয়ে গেলেন, তারপরে 6 মাস গেল না, 1 বছরের মধ্যে পালিয়ে এলেন উনি। ফেলে এলেন সেই লোকগুলোকে নেকড়ের মুখে, যারা শেষ হলো, মার খেলো, তারপর সব হারিয়ে এলো, মেয়েদের সম্মান খুইয়ে গেল। যদি যোগেন মণ্ডল সেই সময় ফার্ম থাকতেন, হয়তো র্যাডক্লিফ লাইনটা একটু অন্যরকম হতো। ফলে সেই ইতিহাস তো রয়েছে, ইতিহাস তো আজকে ভুলে যাওয়া যাবে না। আজকে হিন্দুরা মার খেতে খেতে দেখবে হিন্দুরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে, চট্টগ্রামে প্রতিবাদ করেছে, রংপুরে প্রতিবাদ করেছে, ঢাকায় প্রতিবাদ হচ্ছে, সর্বত্র প্রতিবাদ হচ্ছে, এবং আগামী দিনে প্রতিবাদটা বাড়বে। এবং যদি হিন্দুদের উপর অত্যাচার করে, ওকে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, যেটা 20শে জানুয়ারির পর হতে যাচ্ছে 2025, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, তারা কিচ্ছু তাকিয়ে দেখবে যে ওখানে কি হচ্ছে, যে কিচ্ছু করবে না? এটা হয় কখনো? অনেকে বলছে নরেন্দ্র মোদী কি করছেন, বিশেষত এই বামপন্থী, তৃণমূল কংগ্রেসের কিছু লোক। আরে ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেছিলেন কারণ পাকিস্তান হস্তক্ষেপ করে দিয়েছিল, পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল, নইলে ইন্দিরা গান্ধী সৈন্য পাঠাতেন? ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধী তার কাজ করেছেন, নরেন্দ্র মোদী তার কাজ করবেন। যুদ্ধ তো কোনো সমাধানের জায়গা নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশকে বোঝাতে হয়, সাবধান করতে হয়, হুঁশিয়ার করতে হয়, তারপরে কড়া ব্যবস্থা নিতে হয়। ভারত সাবধান করছে, বোঝাচ্ছে, তারপর যদি সেখানে হিন্দুদের উপর আক্রমণ চলতে থাকে, তাহলে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। আমি সেটা বলতে পারবো না, আমি তো পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নই। আমি আরেকটা উদাহরণ দিই। ভারতবর্ষ থেকে দূরে মাঝখানে সমুদ্র, শ্রীলঙ্কা, সেখানে সিংহলীদের সঙ্গে তামিলদের গোলমাল ছিল। ভারতবর্ষকে জড়াতে হয়েছিল, কিন্তু জড়িয়ে পড়তে হয়েছিল। ওখানে তো গোলমাল ছিল তামিল হিন্দু এবং সিংহলীজ বৌদ্ধ। ভারতের কারোর বিরুদ্ধে যাওয়ার ব্যাপার ছিল না, ওটা ধর্মীয় গোলমালও ছিল না, ওটা ছিল মূলত এথনিক গোলমাল। ভারতবর্ষকে জড়িয়ে যেতে হয়েছিল। বলে এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে, আগামী দিনে ভারত কঠোর ব্যবস্থা নেবে না, এরকম কি গ্যারেন্টি দেওয়া যায়? আর সবচেয়ে বড় কথা, ওখানকার অনেক হিন্দুর সঙ্গে কথা বলে বুঝেছি, হিন্দুরা একসময় পালিয়ে আসতো, এবার বলছে কেন যাব, এটা আমার দেশ, যা করেছি আমার কষ্টে, ওই টাকা তুমি কেন নিয়ে নেবে, আমার সম্পদ তুমি কেন নেবে? এইটা কিন্তু হিন্দুদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে।
তো সেই ক্ষোভ যদি দানা বাঁধে এবং তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে নেমে পড়ে, দোষ দেওয়া যাবে না। তাই তাদের আমি দোষ দিতে পারবো না। অনেক অত্যাচারিত হয়েছে হিন্দুরা, 22%, 22.5% থেকে আজকে 8%-এ নেমে এসছে। ফলে হিন্দুদের সম্পূর্ণ অধিকার আছে নিজেদের প্রোটেক্ট করার। কিভাবে তারা নিজেকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে, সেটা তাদের ব্যাপার, আমি সেটা বলতে পারবো না, আমি তো আর বাংলাদেশে নেই। কিন্তু হিন্দুদের সম্পূর্ণ এখতিয়ার আছে, আর গোটা বিশ্বের হিন্দু ওদের পাশে আছে। একটা সময় বামপন্থীরা ভুলিয়ে রেখেছিল, যখন 2001-2 সালে খালেদা জিয়ার আমলে ব্যাপক অত্যাচার হতো, এখানে একটা কথা কেউ বলেনি, বামপন্থীরা ভুলিয়ে রেখেছিল। কিন্তু এখন বামপন্থীদের মুখোশ খুলে গেছে, তারা শূন্য হয়ে গেছে। এবার কিন্তু হিন্দুরা জেগে উঠেছে, একের পর এক প্রতিবাদ হচ্ছে। ফলে সেই প্রতিবাদের বার্তাগুলো যেন বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই যেটা সরকার নামক কিছু একটা চলছে, তারা যেন গ্রহণ করে। যদি গ্রহণ না করে, কেউ ওদের রক্ষা করতে পারবে না।